সরকারি চাকুরি প্রার্থী সাবধান। আমি আবার সাবধান করছি কর্তব্যের তাগিদে। আরো একটি কারণ যে আমার বেশ কিছু সহযোদ্ধা, একটা অংশ, তাদের বয়স কম, স্বাভাবিক, এবং তারাও এই স্বপ্ন দেখছেন এবং সেইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বা ভাবছেন বা স্বপ্ন দেখছেন যে এই নতুন সরকারের আমলে ঠিকঠাক নিয়োগ হবে, স্বচ্ছ নিয়োগ হবে এবং তারা চাকরি পাবেন। তো সহযোদ্ধা মানেই যে তারা নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার ঠিকঠাক বুঝেছেন, ব্যাপারটা তো এমন নয়। এই কারণেই এই ভিডিওটি করছি। প্রথমেই বলে রাখি যে আমি রাষ্ট্রীয়করণের পক্ষে, জাতীয়করণের পক্ষে, বেসরকারীকরণের বিপক্ষে। আমি চাই সরকারি চাকরি হোক, সরকার জনগণের জীবন জীবিকার দায়িত্ব নিক, এটা মনে প্রাণে চাই। জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের এটাই করার কথা। স্বাধীনতার পর, তথাকথিত স্বাধীনতার পর থেকে সম্যকভাবে না হলেও অনেক ক্ষেত্রে এটাই করা হয়েছে। অর্থাৎ ভারতবর্ষ তখন মিক্সড ইকোনমি বা ওয়েলফেয়ার স্টেটের জায়গাতেই ছিল। তো এখন আমি সাবধান করছি কেন, সতর্ক করছি কেন? যাতে করে আপনাদের অমূল্য সময় বেঁচে যায়, পাশাপাশি আপনারা একটা প্ল্যান বি এর জন্য তৈরি থাকেন, ভেঙে না পড়েন, হতাশ হয়ে আত্মহত্যা না করেন, ডিপ্রেশন মোডে না চলে যান। এই কারণেই এতবার করে বলছি, প্রস্তুতি নিন, বেশ প্রস্তুতি নিন। অনগোয়িং যেসব প্রসেস চলছে, যেগুলো আবার কিছু কিছু শুরু করবে ওরা, আমি বলছি সেগুলোতে অংশ নিন, কিন্তু মাথার মধ্যে ওই স্বপ্নটা ঘাঁটি গেড়ে বসতে দেবেন না। নইলে পরবর্তীকালে কিন্তু চরম হতাশার শিকার হবেন এবং ডিপ্রেশনে চলে যাবেন, আত্মহত্যার দিকেও আপনি পরিচালিত হতে পারেন। এই কারণেই এই ভিডিও। দেখুন, নতুন সরকার 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে, মানে প্রস্তাব দিয়েছে, এবং সেই ব্যাপারেই আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে প্রচুর খবর বেরোচ্ছে। এই বিজ্ঞপ্তি বেরোলো বলে, এই বিজ্ঞপ্তি এলো বলে, বা বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষাও হবে, আমি বহু আগেই বলেছি, ইন্টারভিউ হতে পারে, কিন্তু স্থায়ী পদে নিয়োগ হবে, এটাই আমি কিছু বাস্তবতা আপনাদের সামনে আবার তুলে ধরব। আপনারা নিজেরাও ভাববেন এবং সেইভাবে একটা প্ল্যান বির ব্যবস্থা রাখবেন। আমার করজোরে অনুরোধ, আমি আবার বলছি, আমি চাই সরকারি চাকরি হোক, শিক্ষক নিয়োগ হোক, সর্বক্ষেত্রে সরকারি নিয়োগ হোক, একটা এমপ্লয়মেন্টের ব্যাপার হোক। কারণ কি, গিগ ইকোনমিতে যে চাকরিগুলো হচ্ছে, এই যেমন ধরুন ফ্লিপকার্ট বলুন, আমাজন বলুন, এইগুলো তো এমপ্লয়মেন্ট নয়, এখানে তো নিরাপত্তা নেই, জব সিকিউরিটি নেই, যখন তখন ছাঁটাই, এভাবে পরিবার গঠন করা যায় না, সংসার করা যায় না। আমি তো চাই একটা সিকিউর জব প্রত্যেকে পাক, তাই তো? কেন চাইব না? তা সত্ত্বেও কেন আমি বারবার করে এরকম ভাবে বলছি? আপনারা যেটাকে নেগেটিভ কথাবার্তা বলে অনেকেই মনে করছেন। না, আমি এটা মানসিক প্রস্তুতির জন্য বলছি, আপনাদের ভালো চাই বলেই বলছি, যাতে করে পরবর্তীতে অন্তত আমি বলতে পারি যে আপনারাও বুঝতে পারেন যে না, আমি আপনাদের সতর্ক করেছিলাম। আসুন বাস্তবতাটা দেখি। আচ্ছা, প্রথমেই আসি প্রতিশ্রুতির বিষয়টি। রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি বা রাজনৈতিক যে ম্যানিফেস্টো থাকে, পলিটিক্যাল ম্যানিফেস্টো, সেখানকার প্রতিশ্রুতি কতটা পূর্ণ হয়, প্রথমে এই জায়গাটাতে আসি। তারপরে অন্যান্য বাস্তবতা, যেভাবে নিউ ওয়ার্ল্ড অর্ডারে ভাতাকে প্রমোট করা হচ্ছে, সেই সাপেক্ষে স্থায়ী চাকরির বাস্তবতা কতটা, সেখানেও আমি আসবো, আরো অন্যান্য বিষয়ে আসবো।
প্রথমে এটা বোঝার চেষ্টা করুন যে পলিটিক্যাল ম্যানিফেস্টোতে বা রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি কতটা পূর্ণ হয়েছে। জবের ক্ষেত্রে বলছি, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলছি। রাম মন্দিরের প্রতিশ্রুতি সর্বভারতীয় ক্ষেত্রে ছিল, পূর্ণ হয়েছে। কাশ্মীর হয়েছে, মানে যেগুলো, এগুলো তো এমপ্লয়মেন্ট নয়, এগুলো তো সরকারের উপর অর্থনৈতিক যে দায়। চাকরি দেওয়া মানে কি, সরকারি চাকরিতে নিয়োগ মানে কি, সরকারকে তো একটা বড় অংশের মাইনে দিতে হবে, তাই না? কিন্তু এই যেগুলো ঘটেছে সেগুলো সব ধর্মীয় কারক মোড়ক দিয়ে, বিশেষ করে কোনো বিলিয়নিয়ারের, আদানি আম্বানির পকেট ভারী করার জন্য হয়েছে এবং জনগণকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার জন্য হয়েছে। এই যেমন ধরুন এবার আমাদের রাজ্যে কি কার মূর্তি হবে, শ্যামাপ্রসাদের মূর্তি হবে, বেশ বড় সড় মূর্তি হবে, প্রচুর কোটি কোটি টাকা ব্যয় হবে, এইসব হবে। কিন্তু এগুলো কি, এগুলো তো এমপ্লয়মেন্ট নয়। তাহলে এমপ্লয়মেন্ট মানে কি বুঝি আমরা, যেগুলো হচ্ছে এই সরকারি চাকরিতে নিয়োগ, যে আশায় আপনারা বসে আছেন, অপেক্ষা করছেন বা অনগোয়িং প্রসেস চলছে, সেগুলোই তো নিয়োগ। বেশ, তো এই যে নিয়োগের যে প্রতিশ্রুতি, সেগুলো কতটা পূর্ণ হয়েছে? ডাবল ইঞ্জিন সরকারের যিনি টপে বসে আছেন কেন্দ্রে, নরেন্দ্র মোদী মহাশয়, তিনি বলেছিলেন যে প্রতি বছর 2 কোটি চাকরি হবে, মনে আছে তো? অবশ্যই বলেছিলেন। তো সেটা কি পূর্ণ হয়েছে? আমরা তো উল্টে দেখতে পাচ্ছি যে এই এআই ইমপ্লিমেন্টেশনের ফলে, মেকানাইজেশন ইমপ্লিমেন্টেশনের ফলে, রোবোটিক্স ইমপ্লিমেন্টেশনের ফলে সরকারি চাকরি তো ছাঁটাই হচ্ছেই, বেসরকারি ক্ষেত্রেও আমাজন বলুন, ইনফোসিস বলুন, ওরাকল বলুন, মেটা বলুন, সর্বত্রই ছাঁটাই হচ্ছে এবং আগামীতে হতেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে তো তার প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। যেখানেই দেখবেন যে অর্থনীতির ব্যাপার আছে, অর্থাৎ সরকারকে একটা দায় নিতে হচ্ছে, একটা বার্ডেন বলে তারা, মানে বার্ডেন, মাইনে দিতে গেলে তো বার্ডেনই বটে ওদের কাছে, বার্ডেন, কারণ এখন আর জনকল্যাণমূলক রাষ্ট্র নেই। জনগণের সার্বিক ভালো ভালো থাকার কথা ওরা চিন্তা করে না, এটা বহু আগেই বলেছি। বিবর্তনটা কিভাবে হলো, কি করে জায়নিস শক্তি এই কন্ট্রোলে এলো। তাহলে এবার এসে আসুন, যে প্রতিশ্রুতিগুলোতে সরকারকে ব্যয় করতে হবে জনগণের জন্য, মানে এমপ্লয়মেন্টের জন্য, সেখানে কিন্তু, মানে স্থায়ী সিকিউর জব, সেখানে কিন্তু হচ্ছে না, হলো না, 2 কোটি হয়নি। আর কি ছিল, আর কি ছিল, আরো অনেক কিছু ছিল। আমি এই রাজ্যের কথাতে এবার আসি। কি ক্ষমতায় এলেই 450 টাকা করে সিলিন্ডার, মানে এইরকম ভাবে দেওয়া হবে গ্যাস, হয়তো সেটা কি হলো? হলো না, হলো না। কারণ এটাতে অর্থনীতির ব্যাপার আছে, এটাতে সরকার ব্যয় বহন করতে পারবে না, হয়নি। আর কি, কত ইউনিট যেন, 100 ইউনিট মতো বিদ্যুৎ ফ্রি করার কথা ছিল, এরকমই শুনেছিলাম, আপনারাও জানেন। সেটা কি হলো? হয়নি, কারণ এখানেও সরকারকে ব্যয় করতে হবে, ব্যয় করতে হবে। আচ্ছা, হয়নি। উল্টে স্মার্ট মিটার বসিয়ে, প্রথমে সরকারি কর্মচারী, তারপরে সবাইকেই ওরা বসিয়ে দেবে, এটাই প্ল্যান আছে ওদের। তো কতটা বাধা আসবে সেটা সময় বলবে, আমরা তো বাধা দেবই। সরকারি কর্মচারীরা কতটা বাধা দিতে পারবেন, তাদের তো টিকি বাধা রয়েছে অর্থনীতি, সেটাই দেখার। যাই হোক, অর্থাৎ উল্টে বিদ্যুৎ ফ্রি তো দেওয়াই হলো না, উল্টে আরো কত বেশি করে আদায় করা যায় মানুষের কাছ থেকে, সেদিকেই তারা মনোনিবেশ করলেন, তাই তো? এবারে আসছি তাহলে মূল এই প্রতিশ্রুতিতে। 1 লক্ষ সরকারি চাকরি, 50,000 শিক্ষকতার ক্ষেত্রে, অর্থাৎ অধ্যাপক, এরকম স্কুল শিক্ষার ক্ষেত্রে এবং কলেজ শিক্ষার ক্ষেত্রে। যদিও আমরা জানি যে কলকাতার মানে শহরাঞ্চলের যে কলেজগুলো, তাতে প্রচুর সিট ফাঁকা, 90,000 সিটের মধ্যে নাকি 60,000 সিটই ফাঁকা কলকাতার কলেজগুলোতে, যে তথ্য আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আর কি অধ্যাপক নিয়োগ হবে? উল্টে তো অধ্যাপক সেখানে বাড়তি হবে, সারপ্লাস হবে, তাদেরকে তো বিভিন্ন জায়গায় পাঠানো হবে বা ছাঁটাইও করা হতে পারে আগামীতে। তো তাহলে সেক্ষেত্রে কি করে অধ্যাপক নিয়োগ হবে? তো এই জায়গাটা বুঝতে হবে।
বাস্তবতাটা বুঝতে হবে। তাহলে এবারে আসছি স্কুলের ক্ষেত্রেও বহু স্কুল বন্ধ হচ্ছে। আমি বহু স্কুল 3080টি স্কুল বন্ধ হতে, মানে সেখানে পড়ুয়াই নেই, ওরাই বলছে, তথ্যও বলছে সেখানে শুধু শিক্ষক আছে, 15,000 শিক্ষক আছে। তাদেরকে তো অন্য স্কুলে বদলি করবে, ওরা সারপ্লাস করবে। প্রাথমিকের ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে এই যে উদ্বৃত্ত শিক্ষক যেখানে রয়েছে, সেখানে আবার নতুন করে কি করে শিক্ষক নিয়োগ হয়? যেহেতু আপনার প্রিয় রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে, মানে মানে কি প্রস্তাব দিয়েছে, আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন? আচ্ছা, আপনার প্রেমিক প্রেমিকা যখন বলে সারা জীবন ধরে তোমাকে আমি একইভাবে ভালোবেসে যাব, আপনি বিশ্বাস করেন? করেন না তো। বিশ্বাস তো উবে গেছে রিলেশনশিপের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। বাস্তবতাও কতটা 0.1% বা 1%-এর অনেক অনেক নিচেও হয়তো কেউ কেউ এরকম আছেন বিরল, যে সত্যি সারা জীবন ধরে একে অপরকে মানে একতরফাও হতে পারে, ভালোবেসে যায়, তাই তো? এটাই তো। কিন্তু যখন আপনি বলেন বা আপনি শোনেন যে সারা জীবন ধরে তোমাকে আমি একইভাবে ভালোবেসে যাব, এটা কি বাস্তব? খুব বিরল ব্যতিক্রমকে বাদ দিন, ওটা ধরবো না আমি। এটা যদি আপনি বাস্তবতার নিরিখে দেখেন, এটা কি আপনি বিশ্বাস করেন? করেন না তো। তাহলে শুনতে ভালো লাগে বলে করেন তো, এটা ওই সময় একটা আবেগ হয়, আসে, মন এবং হরমোনের একটা ব্যাপার তখন খেলা করে। ঠিক আছে, সেখানে না হয় এই আবেগের ভিত্তিতে আপনি সেটা মেনে নিলেন, আপনি শুনতে মানে ভালো লাগে বলে শুনলেন, এবং আপনিও তাকে শুনিয়ে দিলেন। তখন প্রতিটি সম্পর্কই যে কন্ডিশনাল আসলে, সেটা আপনি ভুলে গেলেন। তারপরে হঠাৎ করে যখন আঘাত পেলেন, আপনি কবিতা লিখলেন বা মন খারাপ করলেন বা ডিপ্রেশনে চলে গেলেন, বা কেউ আবার সঙ্গে সঙ্গে কাউকে জুটিয়ে নিলেন। কিন্তু সেটা তো একটা আবেগের জায়গা। সেখানে তো আর্থসামাজিক ছবিটা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারটা প্রযোজ্য প্রয়োগ করার দরকার নেই, এটা তো আবহমান কাল ধরেই চলছে। যদিও আর্থসামাজিক বিষয়গুলো রিলেশনশিপের ক্ষেত্রেও একটা ম্যাটার করে, প্লে করে, কারণ ওই যে চাকরি বাকরি যখন হয় না তখন তো ছেড়ে চলে যায়, এটা তো বাস্তব। তাহলে সেখানে সারা জীবন একই রকম ভাবে ভালোবেসে যাব, এই কথাটা কি থাকে? থাকে না। অর্থাৎ অর্থনীতি সেখানেও একটা ম্যাটার করে, করে তো। এছাড়াও অনেক কিছু ম্যাটার করে। তাহলে তখন আপনি ব্যাপারটাকে এইভাবে বিশ্লেষণ করছেন। কিন্তু কোন এক রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, তারা বলে দিল 1 লক্ষ চাকরি হবে, আপনি বিশ্বাস করলেন? তার চেয়ে তো আমি সারা জীবন ধরে তোমাকে একই রকম ভাবে ভালোবেসে যাব, আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেব, এটা বিশ্বাস করা অনেক ভালো, স্বাস্থ্যকর বলে আমার মনে হয়। সেটাও তো করেন না। তাহলে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিতে আপনার বিশ্বাস করেন কেন এখনো? তাই যখন এইরকম মানুষের বিনাশ হয়, শিক্ষিত ডিগ্রিধারী শিক্ষিত, তাদের জন্য তো কোনো আমার আর কোনো মানে কি বলবো, হবে না। যা দেখতে পাচ্ছি চারপাশে, মগজের যে অবস্থা, এই মগজ নিয়ে আপনারা শিক্ষক হবেন? শিক্ষক মানে তো চারপাশটা একটু বোঝার চেষ্টা করা, বাস্তবতাটাকে বোঝা, আর্থসামাজিক অবস্থাটা বোঝা, সেটাই তো আপনারা বুঝতে পারছেন না। অনেক ইনস্টিটিউশন, কোচিং সেন্টার ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। তারা কি করবে? ছাত্র ভর্তি হবে। এই যে বেরোলো পঞ্চায়েত বেরোলো, এই যে বেরোলো বলে স্কুল এসএলএসটি বেরোলো, এই যে বেরোলো বলে পিএসসি ক্লার্কশিপ বেরোলো, এইসব বলতে বলতে তারা স্টুডেন্ট ভর্তি করে চলেছেন। আসলে এই শিক্ষিত ডিগ্রিধারী যারা বেকার যুবক যুবতী, তাদের আর কিছু করারই নেই আমার মনে হয়। করতেই পারবেন না, তাদের তো আসলে অন্য কাজ করার ক্ষমতাই তাদের নেই, শরীর নেই, মন নেই, মানসিকতা নেই। তাই তারা এই একটা ফেক ব্যাপারে বিশ্বাস করতে চাইছেন, অবলম্বন করতে চাইছেন। আর যেহেতু কোনো জায়গায় যাবারই নেই, আমার তো তাই মনে হয়। আসুন বাস্তবতাটা বুঝি। 1 লক্ষ নিয়োগ হলে কোন কোন বাজেটের মধ্যে হবে? স্বাভাবিকভাবে এই যে বাজেট, সেখানেই প্রস্তাব এসেছে, তার মানে এই আর্থিক বছরেই, এই অর্থবর্ষেই হবে, তাই তো? নাকি এটা 5 বছর ধরে হবে, সেটা কি কিছু উল্লেখ করেছেন? করেনি। আমি ধরে নিলাম এই অর্থ বছরেই হবে 1 লক্ষ নিয়োগ।
যেমন করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি হবে, তো এখানে ওরা 1 লক্ষ বলছে। আচ্ছা, এই 1 লক্ষ সরকারি চাকরি হলে কত টাকা মাইনে দিতে হয়? গড়ে আপনি 40,000 টাকা করেই ধরুন না। এখন তো আবার পে কমিশন টমিশন নাকি আসছে, কত কিছু আসছে, তো আরো বেশি ধরতে হবে। তো 50,000 টাকা করে ধরুন, তাহলে কত হয়? 1 লক্ষ চাকরির কে 50 দিয়ে গুণ করলে, 50,000 দিয়ে গুণ করলে কত হাজার কোটি টাকা হয়, সেটা একটু পট ক্যালকুলেশন করে দেখে নিন। বাজেটে সেই অর্থ আছে, সেই অ্যালটমেন্ট আছে? 1 লক্ষ চাকরির, সরকারি চাকরির মাইনে দেওয়ার এই অর্থ বর্ষে সেই বাজেট অ্যালোকেশন আছে? কোথায় আছে আমাকে দেখাবেন তো। পরিষ্কার করে বলে দিয়েছে কোথায় কোথায় হচ্ছে আইআইটি, আইআইএম এসবে হবে, কারণ এগুলো তো পিপিপি মডেলে হবে। শ্যামাপ্রসাদের মূর্তি 200 কোটি টাকা, তাই তো? ভাতা, অন্নপূর্ণা 36,000 কোটি টাকা, এগুলো পরিষ্কার করে বলা আছে। সরকারি চাকুরিদের মাইনের খাতে এত টাকা অ্যালটমেন্ট হয়েছে, অর্থ বিল মঞ্জুর হয়েছে, মানে ট্রেজারি অনুমোদন দিয়েছে, এমন একটা আমাকে তথ্য দিন তো, যে সেখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারী যে 1 লক্ষ নিয়োগ হবে তাদের মাইনের হিসেবে এত হাজার কোটি টাকা সরিয়ে রাখা হয়েছে এবং ট্রেজারি থেকে অনুমোদন এসেছে। দেখান আমাকে একটা খবর, চ্যালেঞ্জ রইল, পাবেন না দেখাতে। আপনারা জানেন না যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া, ট্রেজারি থেকে ক্লিয়ারেন্স ছাড়া মাইনে হয় না, নিয়োগ হয় না। মাইনে দূরের কথা, নিয়োগ তো হয় না। নিয়োগ কি করে হবে? প্রথমে তো অর্থনীতির ব্যাপারটা, ট্রেজারি থেকে মাইনের ব্যাপারটা ক্লিয়ার হতে হবে, সেটা হয়নি। তাহলে এটা পুরোটাই একটা প্রচার চলছে, ইটস এ প্রোপাগ্যান্ডা। মিলিয়ে নেবেন আমার কথা। আবার বলছি, আমি চাইছি নিয়োগ হোক, অনগোয়িং সমস্ত নিয়োগ হোক, আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোক, আবার সবাই বসুন, আবার সবাই চাকরি পান, ঠিক আছে। কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছি, প্রশাসনিক দপ্তর মানে ডব্লিউবিসিএস, পুলিশ, স্বাস্থ্যক্ষেত্র ছাড়া ওখানেও অনেক ডব্লিউবিসিএস এর দেখবেন নিয়োগ আগে কত ছিল, কত কমে গেছে। ডব্লিউবিসিএস পরীক্ষাটা আগে প্রতি বছর হতো, ঠিকঠাক হতো, সেটা কি এখন প্রতি বছর ঠিকঠাক হয়? পিছিয়ে যায় না? নিয়োগের সংখ্যাটা কমে যায়নি? তাই তো, আছে আগের মতো নিয়োগ আছে? নেই। তাহলে তবুও সরকারি নীতি রূপায়ণের জন্য ডব্লিউবিসিএস এ বা এই আমলা লেভেলের, যেখানে এই যে হকার উচ্ছেদ করছে, দোকানদার উচ্ছেদ করছে, সেখানে তো লাগছেই না, সরকারি আমলারাই সেগুলোতে সই করছেন। পুলিশই সেখানে গিয়ে উচ্ছেদ করছে, তাহলে কোনটা লাগবে? পুলিশ তো লাগবেই। এবং সরকারি এই আমলা, সরাসরি সরকারি চাকরি, সেখানে কিছু লোক ওরা স্থায়ী পদে নেবে। সেখানে তো আপনার বিডিও বলুন বা এই যে এসআই বলুন বা এগুলো বলুন, এগুলো তো চুক্তিভিত্তিক হবে না। চুক্তিভিত্তিক হলে ওরা এত ঝামেলা নিয়ে কাজ করবে, রিস্ক নিয়ে কাজ করবে না। তাহলে ওসব ক্ষেত্রে হবে নিয়োগ, আমি আগেই বলেছি, কিন্তু মানে কম হলেও হবে। কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে, করণিকের ক্ষেত্রে, অধ্যাপকের ক্ষেত্রে, যেটা শিক্ষার বেসরকারীকরণ চলছে, যেটাকে ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে, আসলে বিক্রি হয়ে গেছে, প্ল্যাটফর্মের মতো করে বিক্রি হয়ে গেছে, বেসরকারীকরণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করে একভাবে দেখবেন যে ডব্লিউবিসিএস আমলাদের নিয়োগ যতটা জরুরি, পুলিশের নিয়োগ যতটা জরুরি, শিক্ষকের নিয়োগ ততটাই জরুরি? এটা আপনি কি যুক্তিতে বিশ্বাস করছেন? এই স্মার্ট এআই এর যুগে, স্মার্ট ক্লাসরুমের যুগে, যখন ওরা বিভিন্ন কৌশলে পড়ুয়া কমিয়ে দিচ্ছে স্কুল থেকে, স্কুল বন্ধ করে দিচ্ছে, সরকারের হাত তুলে নিচ্ছে সরকার আস্তে আস্তে। মিড ডে মিল থেকে দেখা গেল যে ইসকনকে দায়িত্ব দিল কলকাতা জোনটা। এখানে অবশ্যই প্ল্যান্ড মিট প্রমোশনের এজেন্ডা আছে, নিরামিষের এজেন্ডা আছে, অবশ্যই সেখানে আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে সব কর্পোরেট সংস্থা, আমি মনে করি ইসকন একটা কর্পোরেট সংস্থা। ওর গঠনতন্ত্র দেখবেন, ফান্ডিং দেখবেন, এবং টুকিটা কোথায় ফোর্ড, জানেন তো, ফোর্ড শিল্প,
আমেরিকান বিলিয়নিয়ার ফোর্ড, হ্যাঁ ফোর্ড, ফোর্ড গোষ্ঠী পরিবার, তারাই তো ইসকনে ফান্ডিং করে। এই যে বড় যে মন্দিরটা হলো সেখানে তো ফোর্ডই টাকা ঢেলেছে। তো সুতরাং ওটা একটা কর্পোরেট সংস্থা, সেটাকে কাজে লাগানো হচ্ছে। ওদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন, সিস্টেম দেখবেন, হায়ারার্কি দেখবেন, একেবারে কর্পোরেট। ওটা এজেন্ডা। বেশ, তাহলে এক এক করে সবই তো চলে যাচ্ছে। তাহলে আপনারা, তাহলে গেল এইটা 1 লক্ষ স্থায়ী চাকরির যে বাজেট মানে মাইনে, সেটা কোথায় কোথায় দেখিয়েছে? অনুমোদন হয়েছে ট্রেজারির, আমাকে দেখাবেন। গেল। এবারে আসছি, দেখুন অনগোয়িং বনাম আগামী যে বিজ্ঞপ্তি, সেখানে কতগুলো খেলা ওরা খেলবে আগামীতে, তার জন্য প্রস্তুত থাকুন। আমাকে একজন মেসেজ করেছিলেন যে অনগোয়িং নিয়োগ তো হবে বলেছেন 2025 এসএলএসটি, 2016 হবে না বলেই দিয়েছে। আদালতের বলেছে বাতিল, প্যানেল বাতিল, বহু আগেই বলেছে 2016 ফিরবে না, অগাস্টের পরে আর এক্সটেনশন করা হবে না। যেমন করে শিক্ষাকর্মীদের বা অশিক্ষক কর্মচারী যেভাবেই বলুন, যাদের মাইনে বন্ধ হয়ে গেছে, 15 মাস হয়ে গেল মুস্তফা, বন্ধ হয়ে গেছে, কিছু করা গেছে, কেউ কিছু করেনি, তেমন করেও এদেরও মাইনে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে একটা খেলা আছে। একই সাথে 2025, আমি কিন্তু আবার বলছি 2025 এসএলএসটি নিয়োগ হোক, সবাই চাকরি পান, কিন্তু খেলাটা কি হবে? 2025 এসএলএসটি বন্ধ করে দেবে নিয়োগ প্রক্রিয়া, আবার 2016 মাইনে বন্ধ করে দেবে, দুটো একসঙ্গে হলে তো মুশকিল। ডিভাইড অ্যান্ড রুল খেলা যাবে, তখন তো আবার সব পক্ষই একসঙ্গে পথে নামবে, সমস্যা না? তাহলে কি করতে হবে? 2025 অনগোয়িংটাকে চালাতে হবে, দেখাতে হবে এই যে আমরা করছি, আমরা নিয়োগ করছি, এটা ওরা দেখাবে। নিয়োগ শেষ পর্যন্ত হলে আমি সবচেয়ে খুশি হব, আবার বলছি, কিন্তু সতর্কতার জন্য বলছি, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি রাখুন। আমি নেগেটিভ কথা বলছি না, যাতে করে ভেঙে না পড়েন। যে একটা সম্ভাবনা আছে, জোরদার সম্ভাবনা আছে, সেটাই কেন কিভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আরে মশাই, নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন না কেন? যদি পুলিশ ভেরিফিকেশন হয়, অমুক হয়, তমুক হয়, সব করুন, কিন্তু মাথার মধ্যে রাখুন যে না, এটা নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি, যাতে করে আপনারা শেষ মুহূর্তে ডিপ্রেশনে চলে না যান, বিকল্প কিছু ভাবতে পারেন, সুইসাইডের পথে না যান। নিটের দেখবেন এই কোশ্চেন পেপার অত্যন্ত চাপ লিকের কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজন আত্মহত্যা করেছে। আইআইটিতে নিয়োগ ঠিকঠাক করে প্লেসমেন্ট হচ্ছে না, আপনারা জানেন, চরম হতাশা। সেখানে আইআইটির বেশ কিছু স্টুডেন্ট আত্মহত্যা করছে, তো খবর তো দেখতে পাচ্ছেন। তা আমি কি চাইবো আপনারাও, এই যুবক যুবতীরা, তারাও ডিপ্রেশন মোডে চলে যান এবং আত্মহত্যা করুন? আমি কেন এত চেঁচাচ্ছি? একটা মানসিক প্রস্তুতি রাখলে ক্ষতি কি? দলীয় অন্ধত্বকে বেরিয়ে আসুন এবং বাস্তবতা বুঝুন। তাহলে দেখুন এটা কি হবে, খেলাটা কিভাবে হবে। এবার দেখুন 2016 বেশি অনেক যোগ্য শিক্ষক, তথাকথিত যোগ্য শিক্ষক কিন্তু 2025 এসএলএসটিতে পেয়েছেন, নবম দশমেও পেয়েছেন, যদিও নবম দশমের কাউন্সেলিং এখনো সম্পন্ন হয়নি, একাদশ দ্বাদশেও পেয়েছেন। এবার দেখুন খেলাটা দেখুন, 2016 প্যানেলের টোটাল কত সংখ্যক ছিলেন শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলিয়ে? প্রায় 26,000, তাই তো? এবার 26,000-এর মধ্যে কতজনকে ওরা একেবারে মাইনে বন্ধ করে দিয়েছে, সফল হয়েছে? 11,000 মতো, কারণ 15,000 এখনো অগাস্ট পর্যন্ত শিক্ষক চাকরি করছেন, 31শে অগাস্ট পর্যন্ত তারা মাইনে পাবেন, এমনটাই কথা আছে। তাহলে দেখুন কিভাবে ওরা খেলাটা খেলছে। 26,000-এর মধ্যে ওরা একটা বড় অংশকে কিন্তু এখনো রেখে দিয়েছে, কত? 25,000, 15,000। কেন? ওই যে যাতে করে একত্রিত হয়ে লড়াই করতে না পারে। তাহলে গেল, তারা কি ভাবছে, আরে আমাদের তো মাইনে দিচ্ছে, অশান্তি করলে তাও পাবো না, তাই না? স্বাভাবিক, কি দরকার?
তাহলে 11,000 ওরা ছেটে ফেললো, তার মধ্যে কিছু শিক্ষক আছেন অযোগ্য শিক্ষক, মাইনে পাচ্ছেন না, আর তথাকথিত অযোগ্য আর কি করণিক সি এবং ডি, তারা তো নাকি সবাই অযোগ্য, পুরোটাই বাদ। তাহলে 11,000 ছেটে ফেললো, থাকলো 15,000 অগাস্ট পর্যন্ত। অগাস্টের মধ্যে কি নিয়োগ হবে? কোনো চাপ নেই, নিয়োগ না হলে বলবে আমরা করছি, সময় দিন, সময় দিন। সময়টা বাড়াবে ওরা, আদালতের কাছে আবেদন করে সময়টা বাড়াবে। এইবার এই 15,000-এর মধ্যে তো কমপক্ষে হয়তো 10,000, আমার মনে হয় আরো বেশি হবে, 10,000 ধরলাম আমি, তারা কিন্তু 2025 SLST-তে পেয়েছে, তাই তো? তাহলে 10,000 যদি পেয়ে থাকে, বা তারও বেশিও হতে পারে, অনেক যোগ্যই নাকি পেয়েছেন সেখানে, এই কারণেই ফ্রেশাররা খেপে গেছেন। 10 নম্বর ওখানে বাড়তি দেওয়া হয়েছে, এই কারণেই নাকি ফ্রেশাররা খেপে গেছেন। 70-এ 70 পেয়ে হয়নি, ওই যে ওরা 80 পেয়ে গেছে, ব্যাপারটা ওই রকম আর কি। তাহলে খেয়াল করুন, 2016 যখন মাইনে বন্ধ হয়ে যাবে, যাবেই তো, ওটা তো শিক্ষামন্ত্রী তো বলেই দিয়েছেন, ওটা সুপ্রিম কোর্ট বলেছে, কোর্টের উপরে আমরা কি করব? কোর্টের ওখানে গিয়ে আমরা যদি আবার প্যানেল পেলানোর কথা বলি, আমাদের ভৎসনা করবে আদালত। তিনি এই ভাষাতেই বলেছেন। তাহলে বন্ধ হবে মাইনে। এবার বন্ধ হলে 15,000 কি একসাথে পথে নামবে? না। আচ্ছা, একসাথে পথে নামবে? আচ্ছা, নামবে না, কারণ তাদের মধ্যে 10-12,000 ইতিমধ্যেই তো 2025-এ পেয়ে গেছে। তাহলে তারা কেন ঝামেলায় যাবে? বলে আমরা তো পেয়েছি, অনগোয়িং প্রসেস তো হচ্ছে, আমাদের তো চাকরি হয়েই যাবে, আর কয়েক মাসের অপেক্ষা, স্বচ্ছ নিয়োগ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন খেলাটা। তার মানে এই যে 15,000-এর মধ্যে যারা 2025 SLST পেয়েছেন, নাম উঠেছে, প্যানেলভুক্ত হয়েছেন, তারা আন্দোলনে যাবে না, পথে নামবে না। হয়তো 3-4 হাজার পাননি, এরকম, আমি এক্সাক্ট সংখ্যাটা জানি না, তারা সংখ্যালঘু হয়ে গেলেন। মানে আগে 11,000 বাদ চলে গেছে, এবার এর সঙ্গে আরো 3-4 হাজার বাদ দিলে কত হলো? 15,000 বাদ চলে যাবে। 3,000 লোক কি করবে? কারণ বাকিরা তো নামবেই না পথে। ও, মাইনে বন্ধ হয়ে গেলে তো কি হয়ে গেল? আমাদের তো প্যানেলে আছে আমাদের নাম, আমাদের তো নিয়োগ হবেই, তাই তো? খেলাটা বুঝুন, ইন্টারেস্টিং খেলা। এরপরে কি হবে? আন্দোলন হবে না, ওই 3,000 লোক, 4,000 লোক, ও কি হবে না। আচ্ছা, সহজেই সবাই তো নামবেন না, প্রত্যেকেরই ভয় টয় আছে, বুল্ডোজার নেই, ওরা দেখিয়ে দিয়েছে, ওরা সিআরপিএফ এখনো আছে, আবার রেল রোকো করলে আবার কত বছরের জেল দিয়ে দেবে। কি করে আন্দোলন করবেন? বড় জোর হাত জোর করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি চারদিকে মিডিয়াতে, বহু ভিডিওতে দেখতে পাচ্ছি যে শিক্ষকেরা হাত জোর করছেন, এরকম মিটিং করে, মানে হাত জোর করে, মানে চাকরি চাইছেন। হায় অবস্থা, শিক্ষকেরা হাত জোর করে চাকরি চাইছেন, কি করবেন? উপায় নেই, জীবিকা। সৌগত রায়ের গাড়ি আটকে ছিল কিছুদিন আগে 2025-এ, সেখানে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে কি গাড়ি আটকে, ভাবলাম যে বিক্ষোভ টিক্ষোভ দেখাবে একটু, ওই যে মাননীয়া যেমন ভাঙচুর করেছিলেন বিধানসভায়, তাই তো, তেমন কিছু করবেন টরবেন প্রতিবাদে। ও মা, দেখি গাড়ির সামনে হাত জোর করে শিক্ষকেরা কান্নাকাটি করছেন। উপায় কি? ওই যে পুলিশ কেস হলে আবার সরকারি চাকরি হয় না, পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে, কোন দিকে যাবেন? আন্দোলনও করতে পারেন না আপনারা, অশান্তিও করতে পারেন না। হায় রে, ওই যে যদি পুলিশ একখানা কেস দিয়ে দেয়, পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবেন, তখন আপনার চাকরি হবে না, কি আশা না? তো যাই হোক, এইসব গল্প আমি জানি, ছাত্র রাজনীতি করেছি তো, করেছি, আমি জানি গল্পগুলো। এরকম ভয় দেখানো হতো আমাদের, পড়া টড়া করিনি আমি। পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে, তুই যদি এরকম করিস, এরকম যদি মারমুখী হয়ে যাস, তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে, সরকারি চাকরি হবে না। একদম ঠিকঠাক কথা। তো কি করবে? হাত জোর, হাত জোর, হাত জোর, চাকরি দিন, চাকরি দিন, কান্নাকাটি, ওইটাই করবেন আপনারা, এইসব আন্দোলনই করবেন, আর কি করবেন? এটাই তো হবে, আমি জানি। ওই 3,000
যারা পাবেন না তাদের হয়তো 1000, সবাই তো আর নামবেন না পথে, নিয়ে ওই দেখা যাবে ভিডিও করবেন এবং তথাকথিত চ্যানেলের সাংবাদিকরা থাকবে, ওই সব থেকে কান্নাকাটি করবেন, হাত জোর করবেন, আমরা কোথায় যাব স্যার, আমাদের এত পরিবার, আমাদের পরিবার, আমরা এসএলএসটি তেও চান্স পাইনি, আমাদের একটা পথ দেখান, আমাদের একটা কিছু করুন। তখন কি বলবো আমি তখন আপনাদের কি বলবো বলুন দেখি? এটাই বলবো, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, দোকানদার উচ্ছেদ হলো। আপনারা বললেন, সবাই বেশিরভাগই বললেন আবর্জনা সাফ হয়ে গেল, তাই তো? আবর্জনা সাফ হয়ে যাচ্ছে, তো তার জন্য আবার আবর্জনার আবার পুনর্বাসন দেব? তো আপনাদের আবার কেন অল্টারনেটিভ ব্যবস্থা করবে? আপনারাও তো আবর্জনা, মানে অবৈধ, অযোগ্য, বেআইনি, কোর্ট তো বলে দিয়েছে বেআইনি, আবার কি চান? তাহলে তার মানে কি আবর্জনা? কি ভাবছেন আপনি? যাদেরকে আবর্জনা মনে করছেন, আপনিও যে কখন কাদের কাছে, প্রভুদের কাছে আবর্জনা হয়ে যাবেন নিজেই জানেন না। হাম ওয়াচ, হাম ক্যাচ, ওটাই হবে। তাহলে গেল আন্দোলন কিচ্ছু হবে না। এইবার 2025-এর নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকবে, না হলে ভালো, ফটাফট নিয়োগ হয়ে গেলে আমি সবচেয়ে খুশি হব। কিন্তু কেন চলতে থাকবে? ওই যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন, অনেকেরই আটকে যাবে। বলে আমরা আবার দেখছি, প্যানেলটাকে আমাদের একটু সাজাতে হবে, কারণ ওই যে 2011-এর পরে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো রিভেরিফিকেশন হচ্ছে, তো সেইটাকেও নিয়োগের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে না? আলবাত হবে। তখন বলবে এই যে প্যানেলটা হয়েছে, একাদশ, দ্বাদশ, নবম, দশমের প্যানেলটা হয়েছে, তো সেখানে তো 33% রিজার্ভেশন আমরা করতে পারছি না, ওটা তো অনগোয়িং ব্যাপার, কিন্তু হলে খুব ভালো হতো। ভালো হতো, তো দেখছি আমরা। তখন বলে না, কেন হবে, এটা অনগোয়িং প্রসেস, আমরা এটা মানবো না, সেই সময় তো এটা ছিল না, এটা নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে এটা ইস্যু করা হোক, এটা পুরনো বিজ্ঞপ্তির ক্ষেত্রে কেন ইস্যু করা হবে, এরকম সব মানে আওয়াজ উঠবে, শান্তিপূর্ণ আন্দোলন হবে, কেউ ভিডিও করবেন, লাইভ করবেন। তখন সরকার তো বলতেই পারে অনেক কিছু, অনেকে বলবে আরে বাবা, নিয়োগ হবে মাত্র 50,000, তাই তো? শিক্ষকের ক্ষেত্রে, অধ্যাপকের ক্ষেত্রে, গ্রুপ সিডি, মানে সব মিলে 50,000। তার মধ্যে অনগোয়িং প্রসেসই রয়েছে এই 2025 এসএলএসটি প্রায় 37,000। ওদিকে আপার প্রাইমারি রয়েছে, ওদিকে আরো এরকম অনগোয়িং ব্যাপার রয়েছে, তো সেগুলো মিলেই তো 50,000 হয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে। তাহলে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে বলুন দেখি? সব চাকরি তো অনগোয়িংই খেয়ে নেবে, আর অনগোয়িং এ তো 33% রিজার্ভেশন অনুসারে প্যানেল হয়নি, তখন তো ছিলই না। তাহলে এবার নারীরা যদি প্রতিবাদ করে, নারী মঞ্চ যদি প্রতিবাদ করে, নারী মঞ্চ রেডি আছে, ওরাই রেডি করে রেখেছে, প্রতিবাদ করে যে অনগোয়িং প্রসেসেই যদি 50,000 চাকরি চলে যায়, তাহলে আমাদের জন্য রিজার্ভেশন করলেন, সেটা কোথায় গেল? সেই নিয়োগ কখন হবে? খেলাটা খুব ইন্টারেস্টিং না? খুব ইন্টারেস্টিং খেলা, প্রচুর খেলাধুলার জায়গা আছে তো। এটা তো গেল রিজার্ভেশনের গল্পটা, যুক্তি আছে কিন্তু খেয়াল করে দেখুন, 50,000 বলে দিয়েছে, তার মধ্যে এসএলএসটি 25-এই তো প্রায় 37,000 এরকম আছে, তাহলে আর ওদিকে আরো আপার অনগোয়িং আছে, 50,000 তো ছুঁয়েই ফেলবে। তাহলে এরা কোথায় যাবে? 33% রিজার্ভেশনে তারা কি শিক্ষক হবে না? তারা কি বসবে না? ভ্যাকান্সি তো ওদিকেই চলে গেল, সমস্যা। যুক্তি কিন্তু থাকছে এদিকেও। একটা খেলা হবে, আর কি খেলা হবে? কাস্ট ভেরিফিকেশন, রিভেরিফিকেশন। দেখা গেল প্যানেল হয়েছে একাদশ, দ্বাদশের, স্বাভাবিকভাবে কিভাবে হয়েছে? কাস্ট অনুসারে হয়েছে, এসসি, এসটি, ওবিসি। দেখা গেল এরকম পাওয়া গেল ওই প্যানেলের প্রায় 1,000 বা কাছাকাছি গন্ডগোল আছে, কাস্ট সার্টিফিকেট গন্ডগোল আছে, ঘুষ দিয়ে, পয়সা দিয়ে কাস্ট সার্টিফিকেট জোগাড় করেছে, ইত্যাদি ইত্যাদি পাওয়া গেল। তখন কি হবে? প্যানেল তো এদিক ওদিক হয়ে যাবে তো, নাকি? প্যানেল ঠিক থাকবে? তখন তো আবার নতুন করে প্যানেল করতে হবে, রিপ্যানেল করতে হবে, তার জন্য সময় লাগবে না? কয়েক মাস তো সময় লাগবেই। গেল। আচ্ছা, আর কি? আদালত। আরে আদালত তো আছে, শেষ পাতে মিষ্টি। মাননীয়া কি বলতেন?
কোনো ফারাক নেই, একসঙ্গে কাজ হচ্ছে। এই যে আবার মহুয়া ম্যাডাম বলেছেন যে শুভেন্দু বাবুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, হেল্প করেছেন। ফিরহাদ হাকিম একটা বড় পোস্টে চলে গেছেন। ভালো তৃণমূলরা গেরুয়া দলের মধ্যে ঢুকে পড়েছে, তাই তো? কি ফারাক কোথায়? এখন আবার কি নাকি ঋতব্রত বাবু নাকি তিনি আবার আবার তৃণমূল করেছেন একটা, তো ওগুলো জানা কথা, বহু আগেই তো বলেছি, সব সেটিং এ হচ্ছে, তাই তো? তাহলে এবার কি দাঁড়াবে? কি দাঁড়াবে? আদালতে কেস চলছে 10 নম্বর নিয়ে। ফ্রেশাররা তারা যারা পায়নি, কিছু ফ্রেশার পেয়েছে 2025-এর মধ্যে, তারা বলছে কেন আমরা তো পেয়েছি, ভালো তো ভালো, আপনারা পাননি। আপনারা কিন্তু সমস্যা, না পাওয়ার সংখ্যাটা তো বেশি চিরকালই না। এই সিস্টেমে পাওয়ার সংখ্যাটা চিরকালই কম, না পাওয়ার সংখ্যাটা চিরকালই বেশি, তাই তো? তাহলে এই যে যারা পাননি 2025-এ, যারা ফ্রেশার বসেছিলেন কিন্তু পাননি, তো তাদের সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি, লক্ষ লক্ষ। তারা তো আন্দোলনে যাবেনি, পথে নামবেন। আদালতও বলবে হ্যাঁ খিচুড়ি নোটিফিকেশন হয়েছে, এমনটা তো আমি বলিনি, হ্যাঁ একবার জাজ বলে দিয়েছেন। তাহলে কি হবে? শেষ পাতে আদালতের গল্প আছে। তখন আদালত কোন একটা ওই যে স্টে দিয়ে দেবে, শুনানি আবার অমুক অমুক দিন শুনানি, অমুক দিন আবার তারিখ পে তারিখ, আবার তারিখ পে তারিখ, চলতে থাকবে চলতে থাকবে। তখন সরকার কি বলবে? আমরা তো নিয়োগ করতে চাই, কিন্তু আদালত যদি, মাননীয়াও বলতেন না, মনে করে দেখুন তো, মাননীয়াও বলতেন ভাতা টাতা কিন্তু সব ঠিক আছে, মাননীয়া যা চালাচ্ছিলেন ভাতা সব চলছে। হ্যাঁ, একটুখানি ডকুমেন্টেশন বেশি হচ্ছে, ঠিক আছে, বেশি খরচা সরকার কেন করবে, ডকুমেন্টেশন হচ্ছে, কিন্তু ভাতা তো চলছে। মাননীয়ার ওটা ঠিকঠাক আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারে ভাতা বহুবার বলেছি। তাহলে তখন মাননীয়া বলতেন আমরা তো নিয়োগ করতে চাই, এই সব বাগড়া দিচ্ছে। কেউ বললে বিকাশ বাগড়া দিচ্ছে, আদালত বাগড়া দিচ্ছে। আদালত তো এখনো আছে, বিকাশ বাবুরাও এখনো আছে, সবাই তো আছে, কেউ কি গেছে? ওটা তো একই আছে। তাহলে যদি বলা হয় যে, তখন কি বলবেন? আমরা তো আন্তরিকভাবে নিয়োগ করতে চাই, স্বচ্ছ নিয়োগ। কিন্তু এই যে 2025 এসএলএসটির মধ্যেও বেনজল ঢুকে গেছে, দেখবেন অনেক কিছু বেরিয়ে যাবে, অযোগ্য, এই যে আবার ওই যে সব নাকি বের করবে না, মিরর ইমেজ, হ্যাঁ, ওএমআর, হ্যাঁ, ওএমআর এর দাবিও জানানো হয়েছে। অনেক কিছু গল্প স্বল্প আছে, হ্যাঁ, ঠিকঠাক করে ওএমআর দেখে, সব ওএমআর প্রকাশ করে, সব ওএমআর দেখে দুধ কা দুধ জল কা মানে পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মিরর ইমেজ কি আদালতে গ্রাহ্য হয়? আসল তো পুড়িয়ে ফেলেছে যদ্দূর জানি, খেলাটা ওখানেও আছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? দেখা গেল যে প্যানেলের মধ্যেও একজন দুজন যদি ওরা বের করতে পারে, একজন দুজন তো বেরোবেই, অযোগ্য ঢুকে পড়েছে পরীক্ষায়, পরীক্ষাতে চাকরি পেয়ে গেছে, এই প্যানেলেও ঢুকে গেছে, আসলে অযোগ্য, ব্যাস, তখন কি হবে? এইবার মুশকিল হয়ে গেল। আবার তো স্বচ্ছ নিয়োগ আমরা করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে না। আমরা তো এটা একদমই প্রথমেই নিয়োগ করব এবং সেখানে একটা বিতর্কিত নিয়োগ হবে, আমরা চাইছি না। আমরা আবার নতুন করে নিয়োগ করতে চাইছি। আমি কিন্তু এগুলো সম্ভাবনার কথা বলছি, হলে খুব ভালো, নিয়োগ হলে আমি সবচেয়ে খুশি হব, আর উইথ দ্য হ্যাপিয়েস্ট পারসন। কিন্তু প্রস্তুত থাকার জন্য বলছি, মানসিক প্রস্তুতির জন্য বলছি, যে এরকমটা না হলেই কিন্তু আমি খুশি হব। কিন্তু এই খেলাধুলাগুলো কিন্তু হবে, হওয়ার সম্ভাবনাই 99%, না হওয়ার সম্ভাবনা 1%, যদি মিরাকল কিছু ঘটে, তাই তো? এটা গেল এই খেলা। পাশাপাশি দেখুন 2009-এর আবার একটা কেস বেরিয়ে গেছে। 2009-এর প্রাইমারি নিয়োগে যে প্যানেল, সেখান থেকে নাকি 400 জনের চাকরি এখনো হয়নি, বাকি আছে, বাকিদের নাকি হয়ে গেছে। মালদা জেলার কথা এরকমই জানা যাচ্ছে। তো এগুলো অনেক বেরোবে। এবং তারা কি বলছেন? যে আমাদের নিয়োগ দিতেই হবে, কারণ আমরা 17 বছর অপেক্ষা করে আছি, মানে প্রাইমারির ক্ষেত্রে 17 বছর অপেক্ষা করে আছি। হয় আমাদের সবাইকে প্যানেল, যা যুক্তি তো আছেই, প্যানেলের সবাই হবে, 400 জনের হবে না, এটা কিরকম যুক্তি? সবাইকে দিতে হবে, নইলে প্যানেল ক্যান্সেল করতে হবে, ব্যাস, তারাও তো নামবেন মাঠে,
তারাও মাঠে নামবে, দেখতে পাবেন। এইবার পুলিশ কাকে মারবে, কাকে হটাবে, কোথায় বুলডোজার চলবে, সেগুলো ঠিক করা আছে। কোন আন্দোলনকে ওরা তোল্লা দেবে, কোন আন্দোলনকে তোল্লা দিলে সরকারের লাভ, নিয়োগ উল্টে প্যানেল ক্যান্সেল করা যাবে, নিয়োগ করতে হবে না, সবগুলো সব ছক করা আছে। ঠিক আছে, সব ছক করা আছে। তাহলে এই একটা বিপদ, বড় বিপদ। তাহলে এই 400 জনকে নিয়োগ কি দেবে সরকার? এবার 400 জনকে নিয়োগ দিলে আবার অন্যান্য এরকম বহু হয়ে আছে, এটা মাননীয় করে রেখেছেন প্ল্যানফুলি, যাতে করে আগামীতে আন্দোলন তথাকথিত করা যায় এবং আদালতে যাওয়া যায় এবং ব্যবস্থা নেওয়া যায়। তাই তো, মানসিক প্রস্তুতি রাখুন, আমি এটাই বলতে চাই। আবার দেখুন অন্য খেলা, কি খেলা, একদিকে ওরা বলছে শিক্ষক নিয়োগ হবে স্থায়ী পদে, আবার আরেক দিকে বলছে বিদ্যাঞ্জলির জন্য দেখবেন ব্যাপক হারে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন নেওয়া। সেখানে ফ্রিতে, মানে স্বেচ্ছাসেবক হিসেবে পড়াবেন। কারা পড়াবেন? ওই সেখানে কিন্তু ওরা যাচাই করে নেবে কারা পড়াবেন। খেয়াল করে দেখবেন, ওখানে কিন্তু ইন্টারেস্টিং একটা গল্প আছে। ওটা কারা পড়াবেন, সেখানে যে কেউ পড়াতে পারে, তবে তাদের কোয়ালিফিকেশন তারা দেখে নেবে। বেশ ভালো কথা। এই বিদ্যাঞ্জলিতে ফ্রি সার্ভিস, মানে দেশ সেবা, সমাজ সেবা করার সুযোগ আছে। কিন্তু সাধারণ বেকার যুবক যুবতী সেখানে গিয়ে সময় দেবেন? দেবেন না। সেখানে কিসের সময় দেবেন? তাদের টিউশন করলে তো দুটো খাবার জোটে, তাই নয় কি? তাহলে কারা দেবেন? টার্গেটটা তারাই, কর্পোরেটের বিভিন্ন রকম পোস্টে থাকা লোকজন। তারা সেইখানে গিয়ে জ্ঞান দেবেন এবং বেসরকারিকরণকে আরো ত্বরান্বিত করবেন। ভ্যাকসিনের জ্ঞান দেবেন, জেন্ডার ইকুয়ালিটির জ্ঞান দেবেন, লিভিনের জ্ঞান দেবেন, ফ্রি সেক্সের জ্ঞান দেবেন, পরিবেশের জ্ঞান দেবেন, গ্লোবাল ওয়ার্মিং এর জ্ঞান দেবেন। একদম মিলিয়ে দেখুন, বলাই তো আছে, কর্পোরেট সেক্টরের লোকজন, রিটায়ার লোকজন, যে কেউ শিক্ষিত লোকজন, এরকম প্রোফাইলের লোকজন সেখানে বিদ্যাঞ্জলিতে স্কুলে পড়াতে পারবেন এবং তারা টাকাও দিতে পারবেন, স্কুলকে ফান্ডিংও করতে পারবেন। এবং সেখানে স্কুলকে জানাতে হবে, সেখানে একটা পোর্টাল হবে, যেমন অ্যাপসও হয়ে যাবে, হয়ে গেছে হয়তো এতদিনে। সেখানে স্কুল জানাবে আমাদের অমুক দরকার, আমাদের ল্যাপটপ দরকার, আমাদের স্মার্ট ক্লাসরুম নেই, আমাদের এতগুলো বেঞ্চ দরকার, আমাদের ততগুলো দরকার, এবং সেখানে কর্পোরেট সাপ্লাই দেবে আগে। হ্যাঁ, তাহলে কি ফান্ডিংটা চলে যাচ্ছে কর্পোরেট হাতে, ওই গ্র্যান্টটা যেটা বলা হয় না কন্টিনজেন্সি ফান্ড, সেটা বন্ধ করে দেবে সরকার। মিলিয়ে নেবেন আমার কথা। মাঝে তো বন্ধ করে দিয়েছিল, তারপরে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে 25%, কোনো কোনো ক্ষেত্রে 30-40% ছেড়েছে। করোনা কালে তো তো এখন সেটাকে পুরো তুলে দিতে চাইছে বিদ্যাঞ্জলির মাধ্যমে, পুরো কর্পোরেটের হাতে, এনজিওর হাতে স্কুলগুলো চলে যাবে। তাহলে আপনারা যারা ভাবছেন এই যে মাইনে বন্ধ হয়ে যাবে, এতজন শিক্ষকের, 15,000 শিক্ষক যারা, তাদের চলে যাবে চাকরি, তাহলে স্কুল কি করে চলবে? অনেকে ভাবছেন, ওরা ব্যবস্থা করে রেখেছে তো, এই যে বিদ্যাঞ্জলির মাধ্যমে স্কুল চলবে। হ্যাঁ, স্টুডেন্টরাও খুশি হবে। সুটেড বুটের কর্পোরেট বাবুরা প্ল্যান করে নেবে, সবাই সব দিন ক্লাস নেবেন না, আসবেন, জ্ঞান দেবেন, ইংরেজিতে স্মার্টলি কথা বলবেন, সুটেড বুটের সব লোকজন আসবেন, তো তারা জ্ঞান বিতরণ করবেন, তারাই এই অভাবটা মিটিয়ে দেবেন। ওরা ব্যাকআপ করে রেখেছে তো। বিদ্যাঞ্জলি কেন আনলো? এই কারণেই তো আনলো। তার মানে শিক্ষকদের, এই যে এতজন শিক্ষক চলে যাবেন অগাস্টের 31-এর পরে, নিয়োগও ততদিনে হবে না, বোঝাই তো যাচ্ছে। ততদিনে কি নিয়োগ হবে? 31শে অগাস্টের মধ্যে হলে, আবার বলছি, হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ প্রথম থেকে বলে আসছি, বেসরকারীকরণের বিরুদ্ধে বলে আসছি, শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে বলে আসছি, গণপরিবহনের বেসরকারীকরণের বিরুদ্ধে বলে আসছি, স্বাস্থ্যের বেসরকারীকরণের বিরুদ্ধে বলে আসছি প্রথম থেকে। আমি সবচেয়ে খুশি হব। কিন্তু ওরা যেটা করছে সেই বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এত শিক্ষক চলে গেলে, মাইনে বন্ধ হয়ে গেলে তো তারা চলেই যাবেন, স্বাভাবিক, তাদেরকে বিদায় করা হবে, তাতে করে কোনো শূন্যতা তৈরি হবে না। এমনিতেই অনেক স্কুলই বন্ধ হয়ে গেছে, শিক্ষক উদ্বৃত্ত আছেন,
সারপ্লাস শিক্ষক হয়ে আছে। পাশাপাশি এই বিদ্যাঞ্জলির মাধ্যমে কর্পোরেটের লোকজন, বিভিন্ন সেক্টরের লোকজন তারা স্কুলে স্কুলে গিয়ে তাদের মতো করে পড়াবেন। তাদের টেট পাস করতে হবে না, তাদের টেট না পাস করলেও চলবে, তাদের বিএড না থাকলেও চলবে, কোনো দরকার নেই। তো এগুলো তো আসলে বাদ দেওয়ার জন্য হচ্ছে। এগুলো তো আসলে যুব সমাজকে সময় করা, আশায় রাখা, মুনাফাবাজি। বহু নেতা মন্ত্রীর এরকম সব শিক্ষণ কলেজ, বিএড কলেজ, ডিপ্লোমা কলেজ করে রেখেছেন, সেখান থেকে প্রচুর কামান। এই যে আবার এখন ভর্তি হবে, এই যে 50,000 নিয়োগের কথা বললো, এবার দেখবেন আবার বিএড কলেজ, ডিএলএড কলেজগুলোতে, মানে এই নেতা মন্ত্রীদের বিএড কলেজ, ডিএলএড কলেজগুলোতে ভর্তি হবে। তারা আবার কামাবেন, তাই না? উদ্দেশ্য কিন্তু মূল এটাই গেল। তাহলে কোনো অভাব হবে না শিক্ষকদের বসিয়ে দিলে। এবার আরেকটা বাস্তবতায় আসছি। আচ্ছা বলুন তো, যদি বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়াটাই মানে সরকার দায়িত্ব নিত, সবার না হলেও একটা ভালো অংশের, তাহলে কি বেকার ভাতা চালু হতো? মনে করে দেখুন দেখি। বেকার ভাতা প্রথম বামফ্রন্ট সরকার মনে হয় 50 টাকা করে চালু করেছিল, সেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত এরকম, কিন্তু সেটা খুব মিনিমাম। এবং সেটা নিয়ে এত প্রচার, এত কিছু বাজেট অ্যালোকেশন, এই যে অন্নপূর্ণা ভান্ডার, এত হাজার কোটি টাকা মানে ভাতার ক্ষেত্রে তখন এটা ছিল না। তাহলে প্রশ্ন করুন নিজেকে, যদি সরকারি চাকরিটাই ওরা দেবে, এত এত দেবে প্রতি বছর, এই অর্থ বছরে নাকি 1 লক্ষ দেবে, তাহলে ভাতাটা ওরা দিচ্ছে কেন? দুটো একসঙ্গে চলতে পারে? পারে না। তাহলে ভাতাটা ওরা রেখেছে খুব প্রশমনের জন্য, যে না কিছু তো পাচ্ছি 3,000। ওই যে গ্র্যাজুয়েট হলে 3,000, মাস্টার ডিগ্রি হলে 3,000, গ্র্যাজুয়েট না হলে নিচে হলে 2,000 টাকা। এটা তো দেবে ওরা, সত্যিই দেবে। ডকুমেন্টেশন লাগোয়া জায়গা, আপনি বাপ করে ডকুমেন্টেশন করবেন, যা পরিস্থিতি 3,000 টাকা তো কম নয়, গ্র্যাজুয়েট তো অনেকেই আছে। তাহলে একদিকে বেকার ভাতা মানে যুব শক্তি, চারদিকে ভাতা, নারীদের জন্য ভাতা, এগুলো দেবে, খরচা করবে, খরচা তো হবে, হাজার হাজার কোটি টাকা খরচা হবে। আয়ুষ্মান দেবে, খরচা হবে হাজার হাজার কোটি টাকা। তাহলে আবার চাকরিও দেবে, স্থায়ী চাকরি। দুটো কি মিল হচ্ছে? মিলছে না। এবার নিজেকে প্রশ্ন করুন, জোরটা কার ওপরে? ভাতার ওপরে জোর দিচ্ছে সরকার, না সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে জোর দিচ্ছে? গত বছর 15 বছরে যা দেখেছেন এবারও তো তাই দেখবেন। রং বদলেছে শুধু, মূর্তি টুর্তিগুলো বদলে, ওখানে অমুকের মূর্তি ভেঙে তমুকের মূর্তি হবে, নীল সাদার জায়গায় গেরুয়া রং হবে, এইগুলো হবে, রাস্তার নাম বদলাবে। কিন্তু ওদিকে সরকারি জমির নামে যেমন করে বস্তি উচ্ছেদ চলবে, ঝুপড়ি উচ্ছেদ চলবে, তথাকথিত বেআইনি দোকানদার উচ্ছেদ করা হবে সরকারি জমি থেকে, রেল স্টেশন থেকে। কাদের? মালিকের স্বার্থে, বেসরকারি মালিকের স্বার্থে, যেহেতু ওগুলো ওদের হাতে তুলে দেওয়া হয়েছে, নিলামে বেচে দেওয়া হয়েছে। তো তেমন করেও সরকারি শিক্ষাক্ষেত্রেও তো ওদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি বহু আগেই দেখতে পেয়েছি অন্তর্দৃষ্টি দিয়ে। আর এখন তো তথ্যই আছে, পিপিপি মডেলের বেচে দিয়েছে। তাহলে সরকারি জমি যদি বেসরকারি হাতে চলে যায়, মালিকের হাতে, তখন হকার উচ্ছেদ করতে হয়, তো দোকানদার উচ্ছেদ করতে হয়। তেমনই শিক্ষাক্ষেত্র যখন বেসরকারি হাতে, মালিকের হাতে চলে গেছে, আদানি আম্বানিদের হাতে চলে গেছে, জায়রি শক্তির দালালদের কাছে চলে গেছে, তখন সেই ক্ষেত্র থেকেও শিক্ষক উচ্ছেদ করতে হবে। কিভাবে? বেআইনি বলে দিয়ে, বিভিন্ন কায়দা দেখিয়ে, দেরি করে, মামলা দিয়ে করতে হবে। তাহলে খেয়াল করে দেখুন, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, অশিক্ষিত বলে যাদেরকে আমরা নোংরা টোংরা বলি, আবর্জনা বলি, তাদেরকে বেআইনি বলে উচ্ছেদ করা হচ্ছে। একই রকম ভাবে তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকেও বেআইনি বলে উচ্ছেদ করা হচ্ছে। ব্যাপারটা কিন্তু একই, কারণ বেসরকারীকরণ। এটা আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সঙ্গে ওদের একটা গ্যাপ আছে তো শিক্ষা দীক্ষার। আপনারা ভাবছেন আমরা কি হনু হয়ে গেলাম, আমার ডিগ্রি আছে, আমার শিক্ষা আছে, তাই আমি আলাদা। কিন্তু আপনার ডিগ্রি, আপনার শিক্ষা ওদের আর কাজে লাগবে না। এআই এর যুগে, নতুন জাতীয় শিক্ষানীতির যুগে ওদের কাজে লাগবে না। তাই এত মাইনে 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, কেউ কেউ 1 লাখও পান, এইরকম মাইনে দিয়ে ওরা লোক রাখবে না। রাখবে কেন? যতটুকু দরকার হবে
ওরা চুক্তিভিত্তিক লোক নেবে, বিদ্যাঞ্জলি তো আছেই। কি বোঝাতে পেরেছি? এটা বুঝুন। তাই বেআইনি হকার উচ্ছেদ, ঝুপড়ি উচ্ছেদের সঙ্গে বেআইনি শিক্ষক, ওই যে 28-এর মধ্যে প্রচুর বেআইনি হয়ে যাবেন, টেট পাস না করতে পারলে বেআইনি। তাহলে বেআইনি শিক্ষক উচ্ছেদ করা মানে ছাঁটাই করা একই মুদ্রার দুটো পিঠ। ডিভাইড অ্যান্ড রুল করে করা হচ্ছে। আপনারা পাশে থাকছেন না, আপনারা যেমন ওদের পাশে নেই, আপনাদের যখন ছাঁটাই হবে তখন ওরাও আপনার পাশে থাকবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো স্বাভাবিক, ইটস রিয়ালিটি। তো আমাকে একজন শিক্ষক জিজ্ঞাসা করলেন যে আমাদের চাকরি চলে যাবে, তার এখন থেকেই চিন্তিত, কি করবেন, কি করব, কি করে খাবো, ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন বললাম, ও ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, কেউ না খেয়ে মরবেন না আপনারা। তাতেও যখন শান্তি নেই, তো তাও বললো না এমনও হতে পারে। তো হতে পারে, তাহলে হকাররা কি করে আসে? এই যে এত এত হকার উচ্ছেদ হচ্ছে, ঝোপড়ি উচ্ছেদ করে দিচ্ছে ওরা বুলডোজার দিয়ে, তো তারা কি করে আছে? তারা কি সবাই মরে যাচ্ছে? সবাই কি সুইসাইড করছে? না সবাই কি, তারা বেঁচে থাকার চেষ্টা করছে কোনোভাবে। তো তো আপনাদেরও বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ওরাও মানুষ, আপনারাও মানুষ, আমি কোনো ফারাক দেখি না। ব্যাস, এটাই বাস্তব উত্তর, এটাই করতে হবে। ধ্বংস হবেই, মধ্যবিত্তের বিনাশ বহু আগেই বলেছে। তাহলে একদিকে ভাতা প্রমোট করছে, দেখুন না ভাতার জন্য কত টাকা, আর কি। তাহলে ওদের কি প্ল্যান? খুব সহজ প্ল্যান। স্থায়ী সরকারি চাকরি নেই, থাকবে না, কিছু কিছু ডিপার্টমেন্ট বাদ দিয়ে সরাসরি যেগুলো আমলাতান্ত্রিক ডিপার্টমেন্ট, যারা সরকারি নীতি, ভ্যাকসিন নীতি, স্বাস্থ্য নীতি এগুলো যারা বলবৎ করে, তাদেরকে কিছু কিছু স্থায়ী নিয়োগ হবে, পুলিশে হবে, স্বাস্থ্যক্ষেত্রে হবে, যেগুলো দরকার আছে। আর শিক্ষাক্ষেত্রটা ওরা কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক ক্ষেত্রেই রাখবে, এবং কিছু হয়তো ওরা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা নতুন বিজ্ঞপ্তি দিয়ে করবে না অনগোয়িং দিয়ে করবে, ওই যে 33% রিজার্ভেশন, সেটাও কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রেও হয়। একটা কনসোলিডেটেড মাইনে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ কি পিএফ থাকলো না, গ্র্যাচুইটি থাকলো না। ওরা একটা নতুন আইন আনতে পারে, বিল আনতেই পারে, কোনো সমস্যা নেই। বিদ্যাঞ্জলি যখন আনতে পারলো যে স্কুলে আগে কেউ বাইরের লোক পড়াতেই পারতো না, এখন কর্পোরেটের লোকজন গিয়ে পড়াবে, ওটা তো আইন করেছে ওরা। তাহলে ওরা একটা আইন আগামীতে আনতেই পারে, এই নতুন যে নিয়োগ নীতি, কি কনসোলিডেটেড 20,000 টাকা মাইনে দেওয়া হবে, বা 14,000 টাকা মাইনে দেওয়া, যে সেন্ট্রাল স্কুল যেমন এরকম আছে, কেবিএস এ যে চুক্তিভিত্তিক শিক্ষক হয়, নিয়োগ হয়, সেখানেও তো একটা ফ্রেমওয়ার্ক মেলে হয়, তাই না? সেখানে তো একটা রিজার্ভেশনের ব্যাপার ট্যাপার এগুলো মেনেই তো কেবিএস এ নিয়োগ হয়। সমস্যা কোথায়? তাহলে তাহলে এই ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি আসতেই পারে, যে যেখানে মনে হবে যে সরকার এই ইউজির জন্য, পিজির জন্য বিভিন্ন রকম রেট করতে পারে। অর্থাৎ দেখা গেল যে গ্র্যাজুয়েট শিক্ষক যারা হবেন বা এরকম হবেন, বা যারা জুনিয়র পর্যন্ত পড়াবেন বা এই রকম লেভেল পর্যন্ত পড়াবেন, 8 পর্যন্ত পড়াবেন, তাদের ক্ষেত্রে 10,000 টাকা একটা ফিক্সড স্যালারি দেওয়া হবে। আইন আনতেই পারে। যারা এইচএস লেভেলে পড়াবেন তাদের ক্ষেত্রে 15,000 টাকা বা 20,000 টাকা আইন আনতেই পারে, কনসোলিডেটেড, এবং তার মধ্যে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য হতেই পারে। এসসি এসটি ওবিসি যেমন আছে, তার সঙ্গে মহিলা। জনগণ কি করবে? প্রতিবাদ করবে? কিচ্ছু করার নেই, ওটা আইন। তো নিয়োগ নীতি বদলে যাচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডারে। আগেকার নিয়োগ নীতি পিএফ, গ্র্যাচুইটি, পেনশন থাকবে না। বিয়ে, ডিএ তো উঠেই গেছে প্রায়। ডিএ কি হলো? বকেয়া ডিএ নিয়ে গল্প আছে? নেই। আস্তে আস্তে ডিএ ফেজ আউট হয়ে যাচ্ছে, আমি তো বহু আগেই বলেছি। তাহলে আর এই পে কমিশন, ওসব পে কমিশনের গল্প টল্প, যারা আমলা টামলা ও সরাসরি সরকারি কর্মচারী, তারা কিছু টিকে থাকবেন 2030 পর্যন্ত। তারা পাবেন 2030 পর্যন্ত। কতজন শিক্ষক টিকে থাকেন? 28-এর পরে তো বহু চলে যাবেন। ওই যে টেট কোয়ালিফাই করতে হবে 31শে আগস্টের মধ্যে। আগস্ট মাসটা খুব ইন্টারেস্টিং। এই যে আবার এই সামনের আগস্টেই 32,000 শিক্ষকের যে নিয়োগ, ওটা নিয়ে তো আবার মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটা দেখতে পাবেন। তাহলে ততদিনে 28-এর পরে এই নতুন পে কমিশনের মাইনে ভোগ করার, সুযোগ সুবিধে ভোগ করার জন্য কতজন থাকবেন অবশিষ্ট? ওরা কি দেরি করবে না? করবে, লিঙ্গার করবে, মামলা করবে, এই করবে। এই যে ডিএর ব্যাপারটা, অক্টোবরটা আসুক,
অক্টোবর থেকে নাকি দেবে, দেখবেন কত খেলা হবে, তাই না? বহু আগেই বলেছে। তো সেটা সরকারি কর্মচারীরা আলাদা কথা, তারা তো কাছের লোক, তাদের দিয়ে পলিসি অ্যাপ্লাই হয়, তারা কেউ কেউ ডিএ পেয়েও গেছেন, সবাই না পেলেও বকেয়া ডিএর কিছু অংশ পেয়েছেন। কিন্তু শিক্ষকদের তো আর প্রয়োজন নেই, গুটিয়ে ফেলা হচ্ছে। স্কুল শুধু নয়, কলেজ শিক্ষা ভর্তি হয়নি কেন? এটা তো পলিসির জন্য ভর্তি হচ্ছে না, পলিসির জন্য ভর্তি হচ্ছে না। উচ্চশিক্ষা কেউ নেবে না কলেজে, কি জন্য নেবে? কত বছর করে দিয়েছে? 4 বছর করে দিয়েছে সম্ভবত অনার্স। কে করবে? করতে করে কি হবে? স্কিল, তার চেয়ে হাতের কাজ শিখছে, বিভিন্ন রকমের স্কিলে লোকে চলে যাচ্ছে, যুবক যুবতীরা হোটেলে, হোটেল ইন্ডাস্ট্রি চলে, স্বাস্থ্যে চলে যাচ্ছে, সেখানে ডিপ্লোমা করছে, হাতে কলমে কাজ শিখছে, হসপিটালিটিতে যাচ্ছে। এগুলোতে তো কাজের সুযোগ থাকবে আগামীতে, স্বাস্থ্যক্ষেত্রেও থাকবে, হসপিটালিটি সেক্টরেও থাকবে, এটাই তো বাস্তব। ওইখানে গিয়ে ডিগ্রি বাড়িয়ে কি হবে? তাই কলকাতা শহরের অবস্থাটা দেখতে, কত 60,000 সিট ফাঁকা কলকাতার কলেজগুলোতে সব মিলিয়ে, এটা তো বাস্তবতা। তারা যদি বাস্তবতা বুঝতে পারে, আপনারা শিক্ষকেরা কেন বুঝতে পারবেন না, পারছেন না? 2022-এর টেট তারা এখনো আশা করে আছেন, তাদের আগে হবে, তাদের নিয়োগ হবে আগে, তারা অনেকদিন ধরে বলেছেন। অনেকের প্রাইমারি নাকি ইন্টারভিউ হয়ে গেছে, মানে ভিডিও দিয়ে ইন্টারভিউ হয়ে গেছে, অথচ নিয়োগ হচ্ছে না, মানে ভিডিও করা আছে, মানে অনগোয়িং প্রসেস চলছিল, তাই তো? তাহলে এইরকম অনগোয়িং প্রসেস চললে তারা আবার দাবি করেছে প্রাইমারির ভ্যাকান্সি 50,000 টাকা, 50,000 করতে হবে। তো সেগুলো তো হয়নি। তো এইরকম নেতারা তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016 চাকরি তারা নাকি ফিরে আসবে, নেতা মন্ত্রী, শিক্ষামন্ত্রী নাকি তাদের সঙ্গে পথ হেঁটেছিলেন, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো কোথায় তিনি? এটা তিনি ভুলে গেছেন। এটা তো রাজনৈতিক নেতারা করে থাকেন, এটা তো কৌশলের ট্যাকটিক্স। তিনি এখন বলে দিয়েছেন যে আদালতের উপরে আমরা কিছু করতে পারবো না। তাহলে তাই এই বাস্তবতাগুলো ভাবুন, যে ভাতাকে কেন বাড়ানো হচ্ছে বেকার যুবক যুবতীদের জন্য। ভাতা কেন? যদি চাকরি হবে তাহলে ভাতার উপর জোর কেন দেওয়া হচ্ছে? আদালত কি বলছে? আদালতে 10 নম্বরের কেস ঝুলে আছে, ওটা শুনানি হবে, চলতে থাকবে, এবং দেখবেন আলটিমেটলি কি হয়। চারদিকে যে বিষয়গুলো ঘটছে, এবং একদিকে যেমন চাকরি পাওয়ার লাইন আছে, এমন তেমনই চাকরি না পেয়ে, মানে কোয়ালিফাই করতে না পেয়ে বিক্ষুব্ধ গোষ্ঠী তারাও আছে, তো যে ফ্রেশার্স, তারাও আন্দোলনে নামবেন। মানে আপনাদের মধ্যে খেউটাকে ওরা কাজে লাগাবে, আগামীতে সেটা বাড়বে, এবং আপনারা একে অপরকে রক্তাক্ত করবেন। রুটি রুটি নিয়েও কুকুর এত খেউই করে না, যেটা আপনারা করছেন এবং আগামীতে করতে থাকবেন। কারণ শিক্ষিত ডিগ্রিধারীর সর্বনাশ, বিনাশ এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে। আর কিছু করার ক্ষমতা আপনাদের নেই, করতে পারবেন না, সেই মানসিকতা নেই, কারণ আপনারা হোয়াইট কলার জব এটাকেই জীবনের স্বপ্ন ভেবেছেন। কিন্তু ওরা সেই স্বপ্নকে দুমড়িয়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, এটাই ওদের পলিসি। কারণ বেসরকারিকরণ লাগবে না, প্লাস এই ডিগ্রিগুলো, আপনাদের স্কিলগুলো সব বাতিল হয়ে গেছে, লাগবেই না আপনাদেরকে। তো এটাই হলো বাস্তব। আমি আবার বলছি, যদি হয় নিয়োগ ঠিকঠাক, 1 লক্ষ নিয়োগ হলো, আমি সবচেয়ে খুশি হব। কারণ আমি প্রথম থেকে বেসরকারিকরণের বিরুদ্ধে বলে আসছি, এই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে। কারণ এখানে গরিব মানুষ, না খেটে খাওয়া মানুষের সন্তান সন্ততি পড়ে, প্রথম থেকেই বলে আসছে, যতটুকুই হোক তারা শেখে। তো যদিও সেই শিক্ষাও জায়নের শিক্ষা, তবুও সামথিং ইজ বেটার দেন নাথিং। সেখান থেকেই তো আমরা উঠে এসেছি, আমরাও তো সরকারি স্কুলেই পড়েছি, চাই। কিন্তু আমি এতক্ষণ কেন বকবক করলাম? যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি রাখেন, এগুলো কি কি হতে পারে সেগুলো বললাম, প্রস্তুতি রাখেন। এবং শুধু তাই নয়, আগামীতে আরো দেশে ধর্মীয় দাঙ্গা, উত্তেজনা এগুলো ঘটানো হবে, এসব পরিস্থিতি আসবে, বিভিন্ন কিছু এসে তখন এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে 3,000 টাকা পাচ্ছেন ভাতা, বা লক্ষ্মীর ভান্ডার 3,000 পাচ্ছেন, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আপনারা নিজেরাই করবেন না। আর কি হবে? আন্দোলন করবেন, লড়াই করবেন। আপনাদের তো সমস্ত ডেটা ওরা নিয়ে রেখেছে, এসআইআর করে নিয়ে রেখেছে, ভাতা ভাতার মাধ্যমে নিয়ে রেখেছে। তখন আপনাদের এক এক করে আইডেন্টিফাই করবে এবং ভাতাটুকুও বন্ধ করে দেবে। তখন কি করবেন? যদি এই হুঙ্কার দেয়, তো দেবেই তো। ইতিমধ্যে
অন্নপূর্ণা ভান্ডারের পুরস্কার বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে সব শুরু হয়ে গেছে। প্রথমে যারা অনলাইনে কি অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন তারা নাকি পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার, বাকিদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেখানে বাচ্চারা ভ্যাকসিন নিয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু সেখানে প্রশ্ন করা হচ্ছে, নাকি 17টা প্রশ্ন করা হচ্ছে। তাহলে এগুলো কি? তো সেই ক্ষেত্রে যদি এরকম ওরা ঘোষণা করে দেয় যারা এইসব বিক্ষোভে সামিল হবেন, সরকারি কাজে বাধা সৃষ্টি করবেন, তাদেরকে আমরা মার্ক করছি। এখন তো ওই যে চোখ, ফেস ফেস ফেশিয়াল রেকগনিশন, আইরিস, বায়োমেট্রিক, ক্যামেরা, সিসিটিভি সব এসে গেছে। তো এবার যদি একটা হুঙ্কার দেয় যে যারা এই সরকার বিরোধী কাজে এইসব আন্দোলন করছেন, পথে নামছেন, সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, তারা দেশদ্রোহী, আপনারা ভাতা পাওয়ার অযোগ্য, তাই আপনাদেরকে শনাক্ত করে ভাতা বন্ধ করে দেওয়া হবে, তখন কি করবেন? বাপরে বাপ, 3,000 টাকাটা পাচ্ছি সেটাও তো বন্ধ হয়ে যাবে। কি দরকার বাবা, চুপ করে যাবেন, সবাই চুপ করে যাবেন, একদম মিলিয়ে নেবেন আমার কথা। এটাই হলো টোটাল কন্ট্রোল, এটাই হলো ডিজিটাল কন্ট্রোল, এটাই হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার। শুভরাত্রি।